আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা তৃতীয় দিন বিভিন্ন জেলায় বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ। হত্যার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার চান তারা এবং নিহতের পরিবার। সাইফুলের পরিবারের ভরণ পোষণে কোটি টাকার ফান্ডের ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। লোহাগাড়ার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন সাইফুল। এরপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে যুক্ত হন নিজের পেশায়। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া আন্দোলনের সময় হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এরপর থেকে শোকে মুহ্যমান গোটা পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার চায় তারা। আর পরে যেভাবে হত্যা করি এইভাবে চাই আর নাতি বউ দুও বউ আর আন্ডার সরকার আনজামি লেখেলার ভিতরে দায় দায়িত্ব। লোহাগাড়ার পান্ত্রিশা গ্রামে সকালে সাইফুলের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে। ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি। এদিকে পিরোজপুরের কাউখালীতে সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি। জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানায় চট্টগ্রামের হেফাজতে ইসলাম। আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর ময়মনসিংহ, টাঙ্গাইল, পটুয়াখালী, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ছাত্র জনতা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রামের সংঘর্ষের ঘটনায় হওয়া 3টি মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সাইয়েদ মাহমুদ, আরটিভি। শান্তিপূর্ণ বাংলাদেশে কেউ অশান্তি তৈরির ষড়যন্ত্র করলে মুসলমানরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিল হেফাজতে ইসলাম। হত্যা, সন্ত্রাস এবং বিশৃঙ্খলা তৈরি করায় আওয়ামী লীগ ও ইসকনকে নিষিদ্ধ করার দাবি হেফাজত নেতাদের। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইন হাতে তুলে না নিতেও আহ্বান জানান তারা। অরণ্য গফুরের রিপোর্ট। ইসকন কর্তৃক চট্টগ্রামে মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে বাদ জুমা বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগরী হেফাজতে ইসলাম। ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে তারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে আইনজীবী হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। 16 বছর এদেশের আলেম ওলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ইসকন সহ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করে তাহলে এর বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে দুর্বার আন্দোলন করে চলব। আওয়ামী লীগ ও ইসকনকে ষড়যন্ত্রে মদদ দেয়া পরিহার এবং বাংলাদেশ নীতি বদলাতে ভারতের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। যারা আমেরিকার ভারতকে আহ্বান জানায় বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা রাষ্ট্রদ্রোহী। আমরা ছোট হতে পারি, আমরা ভীরুতা পুরুষের দল নয়। তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো, অন্যথায় বাংলার 20 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে নামবে। ইসকন ও হিন্দু এক না উল্লেখ করে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার সংকল্প জানায় হেফাজতে ইসলাম। আমরা হেফাজতে ইসলাম মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা।
গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় যশোরের চাচড়া এলাকায় আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, এখানে সব শ্রেণী পেশার মানুষ তার ন্যায্য অধিকার পাবে। লুকিয়ে থাকা দুর্বৃত্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে মানুষের মধ্যে জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে। বাংলাদেশে সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে ভারত। এছাড়া সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। বৃহস্পতিবার ভারতের লোকসভায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগে করা কিছু প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা চালানো হয়েছে, সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। আর শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সীমান্তের ওপারে বসে স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের চলমান ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার ভূমিকা বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। জাহিদ রহমানকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজন করে ছাত্র কনভেনশন 2024। এতে সীমান্তের উপারে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা নতুন নতুন ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বৈরাচার নতুন করে দেশকে আবারও অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সীমান্তের উপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রের তকমা দেওয়ার চক্রান্ত চলছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে প্রতিনিয়ত মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না, প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের আলোচনা সভায় ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন বিএনপির সিনিয়র এই নেতা। কোন দল ক্ষমতায় আসলো বা না আসলো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে প্রচার করা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে ভারত। এদিকে চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে তিনি বলেন, স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে তার আইনি অধিকার নিশ্চিত করবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সরকারের ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবে আখ্যা দেয়া প্রসঙ্গে তিনি জানান, সংগঠনটি সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল এবং বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে আটক মোট ১৮৮ প্রবাসীকে মুক্তি দিলেন দেশটির সরকার। শুক্রবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার আলম। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১৭ বছর পর
নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি। তার আইনজীবীরা বলছেন মামলার কাটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। বিগত দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত 33টি। ১-১১ সরকারের সময়ের 17টি আর আওয়ামী লীগ সরকারের আমলের 16টি। এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন। তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা। তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি মামলা প্রত্যাহার করা হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয়। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না, এত লোকের সমাগম হবে বাংলাদেশে। তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে বিগত ১-১১ তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনি পথ ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। আদালত তার স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে। ২১শে আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোনো নাম ছিল না। যে ৫টি মামলায় সাজা হয়েছে, যে অরফানেজ ট্রাস্ট কেস, মানি লন্ডারিং কেসে নিম্ন আদালতে খালাস ছিলেন, সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে ৭ বছরের সাজা দিয়েছেন। আর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান, তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা। আমরা উদ্যোগ নিয়েছি অচিরেই আইনগতভাবে মোকাবিলা করে তার সমস্ত মামলার থেকে তাকে মুক্ত করব। নির্ভর করে ওনার ইচ্ছার উপরে উনি কখন দেশে ফিরবেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে 18 মাস কারাবাস শেষে 2018 সালে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। সেখান থেকেই বর্তমানে দল পরিচালনা করছেন তিনি। সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। সর্বকালের সর্বোচ্চ রেকর্ড দাম ছাড়িয়েছে একসময়ের ভাতের বিকল্প আলু। পুরানো দেশি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। BR28 চালে 6 টাকা কমে বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। সরবরাহ বাড়লেও 50 টাকার ওপরেই বেশিরভাগ শীতের সবজির দাম। 2200 টাকায় বিক্রি হচ্ছে পদ্মার রূপালী ইলিশ। সেলিম মালিকের রিপোর্ট। 2020 সালে কোভিডের সময় আলুর দাম উঠেছিল কেজি প্রতি 50 টাকা, আর গেল বছরের এই সময় বিক্রি হয়েছে 45 টাকায়। তবে রেকর্ড ভেঙে দেশি আলুর দাম উঠেছে 80 টাকা পর্যন্ত। গেল সপ্তাহে বিক্রি করছি 70 টাকা কেজি, এই সপ্তাহে কেজিতে 10 টাকা বাড়ছে 80 টাকা কেজি। সয়রাচার থাকতে সেন্ডিকেট ছিল, এখন সয়রাচার চলে যাওয়ার পরে সেন্ডিকেট চলে গেছে। স্টোরের আলু রাখছে 30 টাকা 25 টাকা, সেই আলু এখন 70 টাকা 75 টাকা 80 টাকা। স্টোরে যায়া এখন ফিদানে দিলে দাম কমে যাবে। এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দামে নেই স্বস্তি। গত বছরে এরকম সময় আমদানি আরো বেশি ছিল, দাম কম ছিল। এইবার তো দুইবার বন্যায় ধ্বংস হয়ে গেল সব। মূলা 50 টাকা 40 টাকা কেজি, তারপরে বেগুন আছে, তাল বেগুন আছে 100 টাকা কেজি। BR28 জাতের নতুন চাল আসছে বাজারে, কেজিতে দাম কমেছে 5 থেকে 6 টাকা। বিক্রি করতে 5 থেকে 10-15 দিন আগে 60 থেকে 62 টাকা, এখন বিক্রি করতেছি 55 থেকে 56 টাকা, মিনিকেট 70 থেকে 72 টাকা। দোকানিরা বলছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে, তবে দাম বাড়েনি। আমরা গায়ে রেটে কিনতে গেছি, আবার গায়ে রেটে বিক্রি করতেছি। গায়ে রেটের উপরে তো আমরা বিক্রি করতে পারি না। একটা তেল মনে করেন আমরা গায়ে রেট 818 টাকা 5 লিটার, ওই আমরা এখন 815-18 টাকা এরকম বেচতেছি। পদ্মার পানিতে পড়ছে টান, এতে রূপালী ইলিশ ধরা পড়ছে কম, দাম ছাড়িয়েছে 2000 টাকা। এই মাছ বিক্রি করতে 1800 টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছে 2200 টাকা কেজি। 1 কেজি নিচে যেটা এটা 1800 টাকা কেজি। চিংড়ি মাছ 800 টাকা কেজি, গত সপ্তাহে বেচছি 900 টাকা কেজি। বোয়াল মাছ গত সপ্তাহে বেচছি 1200 টাকা কেজি, এই সপ্তাহে 1000 টাকা কেজি। সোনালিকা মুরগি আগের দামে বিক্রি হলেও ব্রয়লারে কমেছে প্রায় 10 টাকা। ব্রয়লারটা গত সপ্তাহে বেচছি 185 থেকে 90 টাকা, আর আজকে বেচতেছি 175 180 টাকা। বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 720 থেকে 750 টাকায়, খাসির মাংস 1150 আর ছাগলের মাংস 1000 টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা। এদিকে
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। বাজারে আলু কেজি প্রতি ৩ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় এবং পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি হওয়াতে কিছুটা দাম কমতে শুরু করেছে। তবে ক্রেতাদের দাবি আলু ৩০ এবং পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হলেই স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৫৫টি ট্রাকে ১,৫২০ মেট্রিক টন আলু এবং ১৩টি ট্রাকে ৩৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী জোর ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন শুরায়ে নেজাম। বৃহস্পতিবার বিকেল থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেন হক্কানে উলামায়ে কেরামগণ। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারেকের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানি উলামায়ে কেরামগণ দলে দলে ছুটে আসেন টঙ্গীর ইজতেমা ময়দানে। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তুরাগ নদের তীরে ফজর নামাজের আমবয়ানের মাধ্যমে শুরু হয় ৫ দিনব্যাপী জোর ইজতেমা। প্রথম পর্বের আয়োজক শুরায়ে নেজাম। দেশি বিদেশি ৩ জেলার সাথী ও কমপক্ষে ১ চিল সময় লাগানো আলেমরা অংশ নেন এই ইজতেমায়, যেখানে কালিমা, নামাজ ও জিকির, একরামুল মুসলিমিন ও তাবলিগের ৬ উসুলের উপর গুরুত্বপূর্ণ বয়ান করা হয়। তারা সময় লাগানোর সাথে আসছে, তারা এরকম মুরব্বীরা বয়ান করতেছে, দিনের বয়ান করতেছে, বয়ানগুলো আমরা শুনবো। আমরা তারা এরকমভাবে এই মজমতে আছি, তারা আরো নতুন সাথী নিয়ে আসবে। সারা পৃথিবীতে দিন কায়েম হয়ে যায়, দিনের উপরে মানুষ চলতে পারে, এই জন্য মুজাকারা করে এখান থেকে সারা পৃথিবীতে ছড়ায় যাবে জমাত, এটাই মূল উদ্দেশ্য। এবং উম্মতি মোহাম্মদী ভাইদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তরে রেখে গেছে, সততার লাইনে, আমানতদারির লাইনে, একরামের লাইনে, এসব সিফতগুলো যাতে আমাদের সবার মাঝে চলে আসে, এটা আমার নিজের জিন্দিগিতে আনবো এবং অপর ভাইকে সাথে নিয়ে আনার চেষ্টা করব। জোর ইজতেমার মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দোয়ার পরে ইনশাল্লাহ, দোয়ার আগে এবং দোয়ার পরে সমস্ত সাথীরা আল্লাহ রাস্তায় বাইর হয়ে যাব এবং সারা বাংলাদেশ, তারা সারা পৃথিবীতে সফর করবে ইনশাল্লাহ। এখান থেকে বাহির মূল্যকে বাংলাদেশের বাহিরে এবং বাংলাদেশের ভিতরে সমস্ত জায়গায় ইনশাল্লাহ তারা সফর করবে ইনশাল্লাহ। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইজতেমার প্রথম পর্ব। ইমরুল কায়েস, RTV। ইনক্লুসিভ লিডারশিপ এবং স্ক্রাইব অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রশিক্ষণ ২০২৪ এর আয়োজন করেছে শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন PDF। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের নানা রকম প্রতিকূলতা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। এ সময় বিশেষ সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় RTVর ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন PDF এর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। পরমাণু কেন্দ্রগুলোতে আরও ৬,০০০-এর বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটি। এর মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়বে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে। গেল সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়। জবাবে এ ঘোষণা দেয় তেহরান। এদিকে বিষয়টি নিয়ে ইরানকে সতর্ক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসা ঠেকাতে সবকিছুর জন্য প্রস্তুত থাকবে ইসরায়েল। সিরিজ নিশ্চিত করার মিশন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগ্রেস নারীরা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় পেতে এই ম্যাচে বাড়তি মনোযোগ ব্যাটিংয়ে। এদিকে সমতায় ফিরতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ভাবছে না আইরিশ নারীরা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।